শেখ হাসিনা আর বেঁচে নেই। শেখ হাসিনা গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে মারা গেছেন, তাকে কোনো একটা হাসপাতালের ফ্রিজে তার দেহ রাখা হয়েছে। এটা হচ্ছে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলন আসলে শেখ হাসিনা করেনি, এটা এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ প্রতিস্থাপিত করা হয়েছে এবং এআই এর বুদ্ধিমত্তা ব্যবহার করে এই কর্মকাণ্ডগুলো করা হয়েছে। নেত্রীর একটিমাত্র ইশারায় একসময় পুরো দেশের প্রশাসন থমকে দাঁড়াতো, যার হুঙ্কারে কেঁপে উঠত রাজনীতির মাঠ। 5ই আগস্টে সেই দৌর্ত প্রতাপশালী শেখ হাসিনা আজ কোথায়? তিনি কি আদৌ বেঁচে আছেন, নাকি নীরবে নিভৃতে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন? চারদিকে শুধু এক অদ্ভুত নীরবতা। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে তার কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। পর্দার আড়াল থেকে ভেসে আসা 2-1টি অডিও ক্লিপ ছাড়া আর কিছুই প্রকাশ্যে আসেনি। যেই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে, বাংলাদেশের সমস্ত অশান্তির মূলে সমস্ত রাজনৈতিক অঘটনের মূলে সমস্ত রাজনৈতিক সংগঠনের মূলে যাদের কার্যক্রম পরিচালনা করে স্বাভাবিকভাবে গোপনে, সেই সংস্থার প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশে ওপেনে সফরে এসেছে। ওপেনে বলতে আমরা এখন জানতে পেরেছি, কিন্তু মজার বিষয়, ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কিন্তু ভিসাটা তো বাংলাদেশ সরকার দিয়েছে, বিনা ভিসায় তো আসেনি। এর মানে সবাই জানে, কিন্তু গোপন রেখেছে। এর মানে গোপন খেলা চলছে, পর্দার অন্তরালে অনেক বড় বড় খেলা চলছে। কি খেলা চলছে, এটাই আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়। কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা দেখা গেছে, ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের নয়াদিল্লির একটি হোটেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিশ্চিত করেছে নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে। হাসিনা কি বেঁচে আছেন? দ্রুত কমেন্টে জানান। দেশের একদম বাঘা রাজনৈতিক ব্যক্তিত্ব আর সরকারের দায়িত্বশীল জায়গা থেকে আসা হাসিনাকে নিয়ে কিছু খটকা জাগানো মন্তব্যে দেশ জুড়ে এক ধোঁয়াশার জন্ম দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। গতকালকে থেকে ওই 5 তারিখে শেখ হাসিনা দিল্লিতে যে কর্মকাণ্ড করলেন, সংবাদ সম্মেলন করলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন, সেটা নিয়ে বাংলাদেশ সরকারের যে অবস্থান সেগুলো তো আমরা জানি, এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো একজোট হয়েছিল, কোনো ধরনের কোনো খবর প্রচার করেনি, সবই ঠিক আছে, সবই হলো। গতকালকে থেকে আমরা দেখছি যে একটা খবর ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা, সেই খবরটা ছড়িয়ে দিয়ে কার কতটুকু লাভ হচ্ছে আমরা জানি না। খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনা আর বেঁচে নেই। শেখ হাসিনা গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে মারা গেছেন, তাকে কোনো একটা হাসপাতালের ফ্রিজে তার দেহ রাখা হয়েছে, এরকম খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই খবর ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আরেকটা খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলন আসলে শেখ হাসিনা করেনি, এটা এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ প্রতিস্থাপিত করা হয়েছে এবং এআই এর বুদ্ধিমত্তা ব্যবহার করে এই কর্মকাণ্ডগুলো করা হয়েছে। অর্থাৎ ব্যক্তি শেখ হাসিনা কিংবা মানুষ শেখ হাসিনা তিনি এই কাজ করেননি। এই প্রচারণাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জমে উঠেছে। যখন জমে উঠেছে ঠিক তখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মন্তব্য দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিচ্ছেন, সেই বক্তব্যের সঙ্গে এই ডিপফেক ভিডিও কিংবা ডিপফেক চেষ্টা কিংবা অডিও, ভিডিও তো না, অডিও এবং এআই প্রযুক্তি ব্যবহার, এই ব্যাপারটা অনেকখানি বোধহয় মিলে যাচ্ছে। এই মিলে যাওয়াটা কি কাকতালীয়? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কে, কোথায় শেখ হাসিনা, কই, কোথায় কি কথা বলছে, কই, তাকে তো দেখা যায়নি। এবং এই কথার মাধ্যমে তিনি কি বোঝাতে চাইলেন আমরা জানি না, কিন্তু মানে আপনি যদি পরোক্ষভাবে একটু মেলানোর চেষ্টা করেন, তাহলে ওই কথার মধ্যেই কি একটু লুকিয়ে আছে যে ব্যাপারটা এআই প্রযুক্তি দিয়ে ঘটানো হয়েছে কিংবা ঘটেছে? যদি এআই প্রযুক্তি দিয়েই ঘটে থাকে, তাহলে আমাদের মধ্যে এত উদ্বেগ কেন, বিভিন্ন পক্ষের মধ্যে এত উদ্বেগ কেন, এবং সরকারই বা ভারত সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিচ্ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মনে হয়েছে যে খুবই সাহসী অবস্থান ব্যক্ত করেছেন এবং শেখ হাসিনার এই কর্মকাণ্ডকে পাত্তাই দিতে চাচ্ছেন না। শেখ হাসিনার এই কর্মকাণ্ডকে সাহসিকতার সঙ্গে যখন স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তাই দিতে চাইছে না, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করছে বারবার, এবং যে প্রেস রিলিজ দিল পররাষ্ট্র মন্ত্রণালয়, সেই প্রেস রিলিজ বলে দেয় যে সরকারের মধ্যে এটা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, এবং সেই প্রেস রিলিজ পররাষ্ট্র মন্ত্রণালয় 9 বার সংশোধন করলো। ঘটনাগুলো কেন যেন মিলছে না। চলুন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন এবং তার এই বক্তব্যের মাঝে আমরা কোন তথ্য পাচ্ছি, কিংবা সরকারের অবস্থান, তার অবস্থানই সরকারের অবস্থান কিনা, নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান সরকারের অবস্থান, সেটা একটু বোঝার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ছড়িয়ে পড়া গুজব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কেউ যদি মানে একটু কি বলে অতি আগ্রহী হয়ে মেলানোর চেষ্টা করেন, এআই প্রযুক্তি, ডিপফেক অডিও এগুলোর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে মেলানোর চেষ্টা করেন, হয়তো কোথাও মিল খুঁজে পেতেও পারেন। তবে আমি নিশ্চিত যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মধ্যে ওই এআই প্রযুক্তি কিংবা ডিপফেক অডিও এগুলো নেই। তিনি তার যে শক্ত অবস্থান, দৃঢ় অবস্থান, সেই দৃঢ় অবস্থান জানান দিতে গিয়েই হয়তো এইভাবে মন্তব্য করেছেন। কোনভাবে? এখন টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে? প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। 3টা প্রশ্ন। কিসের হাসিনা? হাসিনা আসলে কি? কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা কি কেউ দেখেছে? প্রশ্নগুলোর উত্তর কঠিন। আসলেই তো তাই। কে হাসিনা? হাসিনাকে নিয়ে এত মানে কথা বলার কি আছে, এত উদ্বেগের কি আছে? কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক বেশি উদ্বেগ দেখাচ্ছে, অনেক বেশি উদ্বেগ তারা ভারতকে জানাচ্ছে, এবং ঘটনা ঘটার পরে প্রেস রিলিজ যেটা দিল সেটার মাধ্যমে আরও বেশি উদ্বেগের ব্যাপারটা আমরা দেখছি। তাহলে দুটো মিলছে না। এই যে দুটো না মেলা, পররাষ্ট্রমন্ত্রীর মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানটা সরকারের অবস্থান, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী যখন প্রচণ্ড দীপ্ত কণ্ঠে সাহসী সুরে বলছেন যে এগুলো পাত্তা দেওয়ার কোনো কারণই নেই, সেটাই সরকারের অবস্থান। সরকারের অবস্থান আদতে কোনটা আমরা ঠিক ক্লিয়ার বুঝতে পারছি না। ব্যাপারটা বুঝতে পারলে আরও ভালো হতো। কি বলছেন একটু ডিটেল জানে। বাংলাদেশের মানুষ কখনো গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে তিনি মন্তব্য করছেন। খুবই ভালো কথা, এটাই তো হওয়ার কথা। কারণ বাংলাদেশের মানুষ কোনো অপরাধীকে গ্রহণ না করারই কথা, এবং গ্রহণ করবে না, এটা আমারও ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাস আছে। আমরা শেখ হাসিনাকে যখন ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিলাম, শেখ হাসিনার সরকারের পতন হলো, তখন আমরা এই দেশে সংখ্যালঘু বলতে আমি মানে অন্য ধর্মের কথা বলছি না, এদেশে সংখ্যালঘু মতবাদের কিছু মানুষ আমরা দেখেছি যে কিছু কিছু কুখ্যাত চরিত্রকে হিরো বানিয়েছেন। যেমন বঙ্গবন্ধুর হত্যাকারী একজন বিদেশে পালিয়ে আছেন, তিনি মানে ইউটিউবের কল্যাণে কারো কারো প্ল্যাটফর্মে গিয়ে লাইভ সাক্ষাৎকার দিচ্ছেন এবং তাকে হিরো হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম বঙ্গবন্ধুর হত্যাকারী এবং ফাঁসির দণ্ড যার কার্যকর করা হয়েছিল সেই বজলুল হুদা তার ছবি, বীরত্বপূর্ণ ছবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস, সেটা রেখেই শুধুমাত্র যুদ্ধাপরাধীদের ছবি প্রশাসন সরিয়ে দিয়েছে। তার মানে বজলুল হুদাকে বীর হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে। এই ব্যাপারগুলোও আমরা দেখছি। যদি সব ক্ষেত্রে ব্যাপারটা এরকম হতো যে মানে ওই বঙ্গবন্ধুর হত্যাকারী কিংবা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদল, আল শামস কোনো অপরাধীকেই আমরা গ্রহণ করব না, তাহলে ব্যাপারটা আরও বোধহয় সুন্দর হতো। শেখ হাসিনা যদি অপরাধী হন তাকেও আমরা গ্রহণ করব না, এবং অতি অবশ্যই যেগুলো প্রমাণিত, যারা প্রমাণিত ক্রিমিনাল, তাদেরকেও আমরা হিরো বানাতে চাইব না কিংবা যাব না। তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ এগুলো গ্রহণ করবে না, তারা মাঝে মাঝে উকি ঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না। কক্সবাজারে এই কথা বলেছেন। ভারতে অনলাইনে যুক্ত শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলছেন কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা দেখা গেছে? ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে। তারা চেষ্টা করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, তারপরে তারা বিদেশ থেকে মাঝে মাঝে উকি ঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না। দর্শক, রাজনীতিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। আপনি চমকে উঠবেন শুনলে, গা শির উঠবে। কি ঘটছে? র প্রধান ঢাকায় এখন। যে কেন র প্রধান ঢাকায়? শুধু র প্রধান না, ভারতে ভিভিআইপিদের যে সংস্থাটা নিরাপত্তা দেয়, এসপিজি, তার কর্মকর্তারা ঢাকায়। কে আমন্ত্রণ দিয়েছে? র প্রধান ঢাকায় এসেছে। ভারত, এটা এখন বাংলাদেশের মানুষ প্রচন্ডভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। বিশেষ করে 5 আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনাকে নয়াদিল্লিতে অডিও বক্তব্য দেওয়ার সুযোগ দেয় বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ ভারতের উপর প্রচন্ড ক্ষুব্ধ। সেই মুহূর্তে র প্রধান বাংলাদেশে কে ভিসা দিয়েছে, কে আমন্ত্রণ জানিয়েছে, কেন এসেছেন? দর্শক, আপনার চমকে উঠবেন, আমি তথ্যগুলো দিচ্ছি আপনাদেরকে। গা শির উঠবে যে আমরা কোথায় বাস করছি, কি ঘটছে। আমরা তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বড় বড় কথা শুনছি, এগুলো কি লোক দেখানো? আসলে কি আমরা কি আসলে স্বাধীন, না ভারতের কাছে নত জানো? না আমরা যাই বলি না কেন ভারত ওটা গুনেই না, তারা তাদের মতোই আমাদেরকে চালাতে চায়? এই প্রশ্নগুলো আমার সামনে আসে। দর্শক, র প্রধান এবং এসপিজি কর্মকর্তারা সম্ভবত মোট 4 জন ঢাকায়। কেন এসেছেন তার আগে বলি, দাওয়াত দিয়েছে কারা? এমনি প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ ভিসা না দিলে তো আর র প্রধান আসতে পারে না। এই র প্রধান এ কিন্তু খুব ডেঞ্জারাস লোক। সারা পৃথিবীর ডেঞ্জারাস গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটা, মোসাদ, এগুলো প্রথম সারি, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। তো দর্শক, এই র প্রধান পরাগ জৈন, তিনি কিন্তু এই সর্বশেষ যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ বেঁধেছিল সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এবং নরেন্দ্র মোদীর অত্যন্ত ক্লোজ এবং আস্থাভাজন। এবং বিষয়টা কি, যে সংস্থার সভাপতি নরেন্দ্র মোদী, সেক্রেটারি এই পরাগ জৈন। এই যে র প্রধান মানে রয়ের প্রেসিডেন্ট না, রয়ের সেক্রেটারি। তাহলে প্রেসিডেন্ট কে? এই রয়ের প্রেসিডেন্ট হচ্ছে
নরেন্দ্র মোদী। যেমন বাংলাদেশের ডিজিএফআই মহাপরিচালক আছেন, কিন্তু ডিজিএফআই রিপোর্টিং বসকে প্রাইম মিনিস্টার। ডিজিএফআই ইজ আন্ডার দি প্রাইম মিনিস্টার অফিস, ডিজিএফআই হ্যাজ টু রিপোর্ট টু প্রাইম মিনিস্টার। এরকম যে সংস্থার প্রধান নরেন্দ্র মোদী আর সেক্রেটারি এই পরাগ জৈন এবং অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উত্তরসূরি মনে করা হয় এই পরাগ জৈনকে। তাকে ভিসা দিয়েছে বাংলাদেশ সরকার, যেই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে, বাংলাদেশের সমস্ত অশান্তির মূলে সমস্ত রাজনৈতিক অঘটনের মূলে সমস্ত রাজনৈতিক সংগঠনের মূলে যাদের কার্যক্রম পরিচালনা করে স্বাভাবিকভাবে গোপনে। সেই সংস্থার প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশে ওপেনে সফরে এসেছে। ওপেনে বলতে আমরা এখন জানতে পেরেছি, কিন্তু মজার বিষয় ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিচ্ছু বলা হয়নি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কিন্তু ভিসাটা তো বাংলাদেশ সরকার দিয়েছে, বিনা ভিসায় তো আর আসেনি। এর মানে সবাই জানে, কিন্তু গোপন রেখেছে। এর মানে গোপন খেলা চলছে, পর্দার অন্তরালে অনেক বড় বড় খেলা চলছে। কি খেলা চলছে এটাই আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়। দর্শক, দাওয়াত দিয়েছে কে? দাওয়াত দিয়েছে আমরা খোঁজ নিয়ে জানলাম ডিজিএফআই। তারেক রহমান ক্ষমতা এসেই তার অত্যন্ত ক্লোজ একজনকে মেজর জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে তারপরে তাকে রয়ের চিফ বানিয়েছে। তারপরে এই চিফ চিকিৎসার নামে তার স্ত্রী সহ দিল্লি সফরে গেছে, কোন সোর্স বলছে একাধিকবার। সেই ডিজিএফআই দাওয়াত দিয়েছে চিফ সহ এই চারজনকে, এসপিজি কর্মকর্তা থেকে শুরু করে, যে এসপিজির কাজ হচ্ছে ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া। তো কেন এই ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়ার কর্মকর্তারা বাংলাদেশে আসছেন? এই হিসাব কিন্তু মিলে যাচ্ছে, 2 2 4 মিলে যাচ্ছে। উত্তর হচ্ছে যে শেখ হাসিনাকে অ্যাট এনি কস্ট বাংলাদেশে ফেরাতে চাচ্ছে দিল্লি। তবে ফেরাতে বলতে এক্সট্রাডিশন ট্রিটির আলোকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে এরকম না। শেখ হাসিনা মানে বিষয়টা এরকম, তাদের চিন্তা ভাবনা, রয়ের চিন্তা ভাবনা, ভারতেও আমাদের বন্ধুরা যেসব তথ্য আমাদের কাছে দিচ্ছেন, ভারতীয় গণমাধ্যমে এই বিষয়ে আলোচনা আছে। আপনি যদি বিভিন্ন এডিটোরিয়াল পড়েন তাহলে এটা বুঝতে পারবেন। আমরা যারা রাজনীতি ক্লোজলি অবজার্ভ করি, এগুলো আমাদের নজরে থাকে এবং এগুলো সাম আপ আমাদের কাছে আসে। তো দর্শক, ভারত মনে করছে যে শেখ হাসিনা ভারতে এসেছে যেমন রাষ্ট্রীয় বিমানে এবং সরকারিভাবে এসেছে, কারণ প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভারতে আশ্রয় চেয়েছেন এবং সরকারি বিমানে, সামরিক বিমানে গেছেন এবং তিনি ওইভাবে সামরিক বিমানে আবার দেশে আসবেন। তো শেখ হাসিনা দেশে ফিরবেন মানে এক্সট্রাডিশন ট্রিটির আলোকে গ্রেপ্তার করে ফেরত দেবে তা না। শেখ হাসিনা নিজ ইচ্ছায় দেশে ফিরবেন, তাকে যেন পাসপোর্ট দেওয়া হয় কিংবা ট্রাভেল পাস দেওয়া হয়, এবং দেশে ফেরার পরে তিনি কোথায় থাকবেন। এবং এরা বলছে যে আইএসআই হত্যা করবে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। আসলে তো জনগণ হত্যা করবে। তো জনগণ যাতে হত্যা করতে না পারে, তাকে কোন জায়গায় রাখা হবে, কিভাবে আদালতে আত্মসমর্পণ করবে, এই বিষয়গুলো দেখভাল করতে, ক্লিয়ার আলাপ আলোচনা করতে, ডিজিএফআই এর সাথে লিয়াজু করে এইসব কাজ সম্পন্ন করতে চিফ বাংলাদেশে এসেছে। কি গা শিওর ওঠার মতো না? এবং এই চিফ এই প্রস্তাব নিয়ে আসছে যে ক্যান্টনমেন্টের ভিতরে রাখাটা সেফ, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে তো সাধারণ জনগণ যে শেখ হাসিনাকে মেরে ফেলতে পারবে না। তারপরে সামরিক পাহারায় শেখ হাসিনাকে সামরিক গাড়িতে আদালতে আত্মসমর্পণ করার সুযোগ দিতে হবে। তারপরে শেখ হাসিনার জেল হবে কোথায়? তাও ওই ক্যান্টনমেন্টের ভিতরে সাব জেল, যেহেতু মানুষ শেখ হাসিনাকে মেরে ফেলতে পারে কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে যেতে পারবে না। এই আলাপ আলোচনা করতে এসেছে। একই সাথে তারেক রহমান যাতে সেপ্টেম্বরে দিল্লি সফরে যান, এতে যাতে বাধ্য করা যায় সেই চেষ্টা করতে এসেছেন। আরেকটা মজার তথ্য দিই, এগুলো কিন্তু গণমাধ্যমে খোলামেলা কোনো আলোচনা হয় না, এগুলো সব নীরবে নিবৃতে গোপন খেলা, গোয়েন্দা সংস্থার খেলা। তার রাজনীতিতে জামাত, বিএনপি অনেকে অনেক কিছু দেখেন, আপনারা যা দেখেন ওটা রাজনীতি না, রাজনীতির আসল খেলা যা দেখেন না। এই যে চিফ পরাগ জৈন বাংলাদেশে এসেছেন, চীন হয়ে এসেছেন। কেন চীন হয়ে এসেছেন? চীনকে ম্যানেজ করে এসেছেন নাকি? আগে চীন সফরে গেছেন, চীন সফর থেকে তারপরে দিল্লি হয়ে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ সরকার তাকে ভিসা দিয়েছে। ডিজিএফআই আমন্ত্রণ জানিয়েছে, মানে ডিজিএফআই তো আমন্ত্রণ শখে জানিয়েছে তা না, ডিজিএফআই কে বলেছে যে আমাকে ইনভাইটেশন লেটার পাঠাও, ওইটা দিয়ে আমি ভিসার আবেদন করি। আপনারা জানেন যে ভিসার আবেদন করতে একটা কারণ দেখানো হবে, যে আমি ভিজিট করতে যাচ্ছি বা কোন একটা সরকারি কাজে যাচ্ছি, সরকারি কাজে গেলে সেখানে ইনভাইটেশন লেটার দেখাতে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে বা ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, তো ডিজিএফআই মাধ্যমে ইনভাইটেশন লেটার ওইটার মাধ্যমে এসেছে। এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশের জনগণকে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, রয়ের এই সম্ভাবনাকে নস্যাৎ করতে হবে। বিএনপি সরকার উচিত হয়নি ভিসা দেয়া। আর ডিজিএফআই তে কারা দায়িত্ব পালন করে, কি তারা কি চায়, এটা বিএনপি সরকারকে ভাবতে হবে। কারণ হাসিনা আসলে সবার আগে পতন হবে তারেক রহমানের। যদিও এরা বুঝাচ্ছে এরকম, তারেক রহমান আপনি ক্ষমতায় থাকবেন, শেখ হাসিনা আসবে, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, কোনো সমস্যা নেই, ক্ষমতায় আপনি থাকবেন, এটা বুঝেই শুনিয়ে এই শেখ হাসিনাকে পুনর্বাসনের এই চেষ্টা করছে। যে নেত্রীর একটি মাত্র ইশারায় একসময় পুরো দেশের প্রশাসন থমকে দাঁড়াতো, যার হুঙ্কারে কেঁপে উঠত রাজনীতির মাঠ, 5ই আগস্টে সেই দর্ত প্রতাপশালী শেখ হাসিনা আজ কোথায়? তিনি কি আদৌ বেঁচে আছেন, নাকি নীরবে নিভৃতে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন? চারদিকে শুধু এক অদ্ভুত নীরবতা।
5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে তার কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। পর্দার আড়াল থেকে ভেসে আসা দু একটি অডিও ক্লিপ ছাড়া আর কিছুই প্রকাশে আসেনি। আর ঠিক এখান থেকে জন্ম নিয়েছে এক বিশাল রহস্যের, যে রহস্যের জাল এখন ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে, চায়ের কাপ থেকে শুরু করে ক্ষমতার শীর্ষ স্তর পর্যন্ত। শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে এই যে ধোঁয়াশা, তা নিছক কোনো সাধারণ মানুষের জল্পনা কল্পনা নয়। খোদ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং রাজনৈতিক শীর্ষ নেতারাও এখন প্রকাশ্যেই এই প্রশ্ন তুলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ নেতা আসিফ মাহমুদ সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন। তার মতে, অনলাইনে আসার কথা বলেও শেখ হাসিনা কেন শুধু অডিওতে সীমাবদ্ধ থাকছেন, কেন তার চেহারা দেখা যাচ্ছে না, তো পার্সোনালি অ্যাপেয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে। ঠিক একই সুর শোনা যাচ্ছে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদেরও কণ্ঠে। তিনিও জোরালো প্রশ্ন তুলেছেন, কিসের হাসিনা? তার চেহারা কি দেখা গেছে? কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যখন এমন সংশয় প্রকাশ করা হয়, তখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের সঞ্চার হওয়াটা একেবারেই স্বাভাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো রীতিমতো তোলপাড় চলছে। সম্প্রতি একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে গত 19 ডিসেম্বরই শেখ হাসিনা নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সেই পোস্টে বলা হয়েছে, খবরটি সত্য হলে তাকে যেন যথাযথ মর্যাদায় সৎকার করা হয়, আর মিথ্যা হলে যেন প্রমাণসহ তার ভিডিও প্রকাশ করা হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, ভারত সরকার বা শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে এর কোনো জবাব আজ পর্যন্ত আসেনি। এই পিনপতন নীরবতা যেন সন্দেহের আগুনে আরো ঘি ঢেলে দিচ্ছে। অনেকেই মনে করছেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই অডিওগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা, অর্থাৎ ডিপফেক ভয়েস ব্যবহার করে কর্মীদের চাঙ্গা রাখার একটি ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে মাত্র। কারণ ওই অডিওগুলোতে স্বাভাবিক কথোপকথনের যে প্রাণবন্ত দিক থাকে তা পুরোপুরি অনুপস্থিত। শুনলে মনে হয় যেন কেউ আগে থেকে লিখে দেওয়া কোনো স্ক্রিপ্ট রোবটের মতো করে যাচ্ছেন, যেখানে শ্রোতার প্রশ্নের কোনো তাৎক্ষণিক বা রিয়েল টাইম প্রতিক্রিয়া নেই। একজন জীবিত এবং সক্রিয় রাজনীতিকের কণ্ঠস্বর এতটা নিষ্প্রাণ হতে পারে না বলেই প্রযুক্তির বিশ্লেষকদের ধারণা। তবে একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, শেখ হাসিনা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন সিদ্ধান্তে পৌঁছানোটা হয়তো একটু বেশি তাড়াহুড়ো করা হয়ে যায়। তার এই আড়ালে থাকার পেছনে হয়তো অন্য কোনো কারণ, এমনকি আরো বেশি জটিল ও কঠিন রাজনৈতিক বাস্তবতা লুকিয়ে আছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে হাজারো প্রাণ ঝরে গেছে, তার পুরো দায়ভার সরাসরি শেখ হাসিনার কাঁধেই পড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে সেই ভয়াবহ দিনগুলোর দায়ে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আদেশও জারি করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর জন্য আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এখন শেখ হাসিনা যদি জনসম্মুখে আসেন, ভিডিও বার্তা দেন বা রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করেন, তবে তার আইনি জটিলতা বহুগুণ বেড়ে যাবে। আর ঠিক এখানে চলে আসে ভূ রাজনীতির এক সূক্ষ্ম এবং জটিল চাল। ভারত সরকার এখন এক চরম উভয় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে শেখ হাসিনা তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, অন্যদিকে নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার এক বিশাল চাপ। বাংলাদেশ যখন বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চাইছে, ভারত তখনও আনুষ্ঠানিকভাবে হ্যাঁ বা না কিছুই বলছে না। কারণ এই চুক্তির ভেতরেই একটি ফাঁকফোকর রয়েছে। চুক্তি অনুযায়ী কোনো অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে ভারত চাইলে প্রত্যর্পণ বাতিল বা বিলম্বিত করতে পারে। নয়াদিল্লি ঠিক এই আইনি সুযোগটাই কাজে লাগাচ্ছে। তারা বিষয়টিকে একটি রাজনৈতিক মোড় দিয়ে দীর্ঘ সময়ের জন্য ঝুলিয়ে রাখার কৌশল নিয়েছে। কিন্তু ভারত তাকে আশ্রয় দিলেও তাকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিচ্ছে না কেন? এর উত্তর লুকিয়ে আছে কূটনীতির গভীর সমীকরণে। শেখ হাসিনা যদি ভারতের মাটিতে বসে বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে ক্রমাগত উস্কানিমূলক কথা বলতে থাকেন, তবে তা ঢাকা ও দিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকবে। ভারত কখনোই চাইবে না বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশীকে পুরোপুরি শত্রুতে পরিণত করতে। আবার শেখ হাসিনাকে যদি ভারত সরকার জোর করে পুরোপুরি চুপ করিয়ে দেয়, তাহলে তার রাজনৈতিক আশ্রয়ের শর্ত নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। তাই নয়াদিল্লি বেছে নিয়েছে একটি সতর্ক এবং নিয়ন্ত্রিত মাঝপথ। তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু তার মুখ আক্ষরিক অর্থে বন্ধ করে রেখেছে। শেখ হাসিনা এখন ভারতের হাতে একটি রাজনৈতিক দাবার ঘুঁটি ছাড়া আর কিছুই নন। এবার আসা যাক শেখ হাসিনা নিজস্ব। দর্শক, আমাদের এই এপিসোডটি বিভিন্ন রাজনৈতিক খুঁটিনাটি বিষয় নিয়ে সাজানো হয়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা সবাই যুক্ত থাকুন। আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছে, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।